Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel এবং Facebook পেজে আপনাদের সকলকে স্বাগতম। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলোতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে আর্থিক বিবরণী বিশ্লেষণ অর্থাৎ অনুপাত বিশ্লেষণ অধ্যায় থেকে দিনাজপুর বোর্ড 2022 সালের 5 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। 2021 সালের 31 ডিসেম্বর তারিখে মাহমুদ কোম্পানির উদ্ধৃতপত্র নিম্নরূপ ছিল: দায় সমূহ টাকা, সম্পত্তি সমূহ টাকা। শেয়ার মূলধন 7 লক্ষ টাকা, সঞ্চিত তহবিল 2 লক্ষ টাকা, 10% ঋণপত্র 2 লক্ষ টাকা, প্রদেয় হিসাব 1 লক্ষ টাকা, প্রদেয় নোটস 40,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 60,000 টাকা। সম্পদ পাশে স্থায়ী সম্পদ 8,50,000 টাকা, মজুদ পণ্য 50,000 টাকা, প্রাপ্য হিসাব 1,80,000 টাকা, প্রাপ্য নোটস 70,000 টাকা, নগদ ও ব্যাংক জমা 1,50,000 টাকা। দায় পাশের যোগফল 13 লক্ষ টাকা, সম্পদ পাশের যোগফল 13 লক্ষ। কত বলছে? মালিকানা সত্ত্বের পরিমাণ। তাই মালিকানা সত্ত্বের পরিমাণ আর মালিকানা তহবিল একই কথা। তাই মালিকানা সত্ত্বের পরিমাণ আমরা সবসময় যেভাবে বের করি, প্রথমে হচ্ছে মোট সম্পত্তি 13 লক্ষ টাকা। মোট সম্পত্তি থেকে ভুয়া সম্পত্তি, কাল্পনিক সম্পত্তি, অলৌকিক সম্পত্তি যা আছে এগুলো আমরা বাদ দিব। এই অঙ্কের মধ্যে নেই, তাই বাদ দেওয়া লাগেনি। এরপর আমরা বাদ দিব চলতি দায়। চলতি দায়ের মধ্যে আমরা পাচ্ছি প্রদেয় হিসাবে 1 লক্ষ টাকা, প্রদেয় নোটস 40,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 60,000 টাকা। তাহলে চলতি দায়ের মোট চলতি দায় আমরা পাচ্ছি 2 লক্ষ টাকা। তাহলে মোট চলতি দায় এখানে বের করে নিছি, পরবর্তীতে আর এটা আলাদা করে আমরা বের করব না। তাহলে মোট চলতি দায় পেয়ে গেলাম 2 লক্ষ টাকা। 13 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা বিয়োগ করলে আমরা পাচ্ছি 11 লক্ষ টাকা। তাহলে এটাকে আমরা বলতে পারি বিনিয়োজিত মূলধন। তাহলে এখান থেকে আমরা বাদ দিব দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে আছে 10% ঋণপত্র 2 লক্ষ টাকা। 10% ঋণপত্র নামে 2 লক্ষ টাকা। তাহলে 11 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা বাদ দিলে 9 লক্ষ টাকা আমরা পাচ্ছি মালিকানা সত্ত্ব। তবে মালিকানা সত্ত্বটা এইটা ছাড়া অন্যভাবেও বের করা যায়, সেটা আরো সহজ। বা যেহেতু আমরা এই ফরম্যাটে একাধিক অঙ্কের মধ্যে বিভিন্ন জায়গায় বের করি বা বিনিয়োজিত মূলধনে এই ফরম্যাটে বের করি, তাই আমাদের এই ফরম্যাটটা একটু বড় হলেও এটা আমাদের জানা থাকে বা এটা আমাদের চর্চা বেশি থাকে। তারপর আমরা অন্য কিভাবে বের করতে পারি? মালিকানা তহবিল বা মালিকানা সত্ত্বটা, শেয়ার মূলধন 7 লক্ষ টাকা, সঞ্চিত তহবিল আছে 2 লক্ষ টাকা, এই দুইটা যোগ করলে আমরা যেটা পাবো সেটাও আমার মালিকানা সত্ত্ব বা মালিকানা তহবিল, অর্থাৎ এই দুটি যোগ করলে। হ্যাঁ, এখন যদি ভুয়া সম্পত্তি, কাল্পনিক সম্পত্তি থাকতো তাহলে সেগুলো আবার এই যোগফল থেকে আমরা বাদ দিয়ে নিতাম। যেহেতু এখানে নাই তাই আর কোনো কিছু বাদ দেওয়া লাগেনি। এটা ছিল আমার ক। খতে বলেছে কার্যকরী মূলধন অনুপাত ও অগ্নি পরীক্ষা অনুপাত নির্ণয় করো। কার্যকরী মূলধন অনুপাত বের করার জন্য আমরা জানি আমাদের চলতি সম্পদ এবং চলতি দায়ের যোগফল লাগে। চলতি দায়ের যোগফল আমরা 2 লক্ষ টাকা কতে পেয়েছি। এখন আমরা চলতি সম্পদ বের করি। চলতি সম্পদের মধ্যে মজুদ পণ্য 50,000 টাকা, প্রাপ্য হিসাব আমরা পাচ্ছি 1,80,000 টাকা, প্রাপ্য নোটস পাচ্ছি 70,000 টাকা, নগদ ও ব্যাংক জমা 1,50,000 টাকা। এগুলো যোগ করলে আমরা মোট চলতি সম্পদ পাচ্ছি 4,50,000 টাকা। তা চলতি দায় আমরা এর আগে বের করেছিলাম, বের না করলে হয়তো। এখন আমরা ক দুইটা ফরম্যাটে দেখিয়েছি, যদি দ্বিতীয় ফরম্যাটে করি তখন তো আমার চলতি দায় বের করা থাকবে না, এই জন্য আমরা আরেকবার করে নিচ্ছি। প্রদেয় হিসাব 1 লক্ষ টাকা, প্রদেয় নোটস 40,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 60,000 টাকা। যোগ করলে মোট চলতি দায় আমরা পেয়ে গেলাম 2 লক্ষ টাকা। তাহলে তড়িৎ সম্পদ, আচ্ছা আমরা তড়িৎ সম্পদটাও বের করে নিই, যেহেতু আমাদের সূত্রগুলো আমরা একবারে করে নিব।
চলতি সম্পদ থেকে মজুদ পণ্য এবং অগ্রিম খরচ বাদ দিব। তাহলে 4,50,000 থেকে -50,000, অগ্রিম খরচ নাই, এটা শূন্য। তাহলে 4,50,000 থেকে 50,000 বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি 4 লক্ষ টাকা। এটা হচ্ছে আমার তড়িৎ সম্পদ। এখন আমরা আসি সূত্রের মধ্যে। প্রথম হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত। কার্যকরী মূলধন অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায় ভাগ চলতি দায়। আমাদের প্রথম সূত্রটা হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত। কার্যকরী মূলধন অনুপাত, তাহলে চলতি সম্পদ মাইনাস চলতি দায় ভাগ চলতি দায়। চলতি সম্পদ ছিল 4,50,000 টাকা, মাইনাস চলতি দায় 2 লক্ষ টাকা, ভাগ চলতি দায় 2 লক্ষ টাকা। তাহলে 4,50,000 টাকা থেকে 2 লক্ষ টাকা বিয়োগ করলে থাকে 2,50,000 টাকা। এটাকে 2 লক্ষ দিয়ে ভাগ করলে আমরা ভাগফল পাচ্ছি 1.25। আমরা জানি কার্যকরী মূলধন অনুপাত, তড়িৎ অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত, এগুলোর শেষে অনুপাত 1 লিখতে হয়। অনুপাত মানে বিসর্গ চিহ্নটা দিয়ে 1 লিখতে হয়। তাহলে 1.25 অনুপাত 1। তারপর অগ্নি পরীক্ষা অনুপাতের সূত্র তড়িৎ সম্পদ ভাগ চলতি দায়। তাহলে তড়িৎ সম্পদ আমরা একটু আগে বের করেছি, অর্থাৎ আগের পেজে আমরা বের করেছি। তড়িৎ সম্পদ আমার বের হয়েছে 4 লক্ষ টাকা, চলতি দায় হচ্ছে 2 লক্ষ টাকা। তাহলে 4 লক্ষকে 2 লক্ষ দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 2। এটার সাথে আমরা জানি যে অগ্নি পরীক্ষা অনুপাত, চলতি অনুপাত, এগুলোর শেষে অনুপাত 1 লিখতে হয়। তাহলে এখানে আমরা উত্তর পেলাম 2:1। গতে আমাকে বলেছে দায় মালিকানা অনুপাত এবং মূলধন গিয়ারিং অনুপাত নির্ণয় করো। দায় মালিকানা অনুপাতের সূত্র হচ্ছে বইয়ের দায় ডিভাইডেড মালিকানা তহবিল। আমরা মালিকানা তহবিল ইতিমধ্যে পেয়েছি, কতে আমরা বের করেছি 9 লক্ষ টাকা। মালিকানা তহবিল আর মালিকানা সত্ত্ব একই কথা। তো এখন আমার বের করা লাগবে বইয়ের দায়। তাহলে বইয়ের দায়ের মধ্যে আমরা পাচ্ছি 10% ঋণপত্র 2 লক্ষ টাকা, প্রদেয় হিসাব 1 লক্ষ টাকা, প্রদেয় নোটস 40,000 টাকা, ব্যাংক জমা অতিরিক্ত 60,000 টাকা। তাই মোট বইয়ের দায় পাচ্ছি আমরা 4 লক্ষ টাকা। এটা আমরা আরেকভাবে বের করতে পারি, অর্থাৎ চলতি দায় যোগ দীর্ঘমেয়াদী দায়। চলতি দায় পেয়েছিলাম 2 লক্ষ টাকা, দীর্ঘমেয়াদী দায় 2 লক্ষ টাকা। এইভাবেও আমার 4 লক্ষ টাকায় উত্তর আসবে। তাই আমাদের বইয়ের দায় পেলাম 4 লক্ষ টাকা, মালিকানা তহবিল আমরা কতে পেয়েছি 9 লক্ষ টাকা। তাহলে 4 লক্ষ টাকাকে 9 লক্ষ দিয়ে ভাগ করলে আমার ভাগফল আসতেছে 0.44। শেষে আমরা এখানেও আমাদের অনুপাত 1 লিখতে হয়। তাহলে 0.44 অনুপাত 1, এটা হচ্ছে আমার দায় মালিকানা অনুপাত। এরপর আমরা আসি মূলধন গিয়ারিং অনুপাত। এটা খুব কম সময়ে আসে, কিন্তু খুব বেশি কঠিন না। এটা সব অঙ্কের মধ্যে, সব সালের মধ্যে আসে না, মাঝে মধ্যে দেয়। তাই মূলধন গিয়ারিং অনুপাতের সূত্র হচ্ছে স্থির খরচযুক্ত তহবিল ভাগ সাধারণ শেয়ারের মালিকানা তহবিল। স্থির খরচযুক্ত তহবিলের মধ্যে আমরা পাচ্ছি 10% ঋণপত্র। আর কোনো স্থির খরচযুক্ত তহবিল আমার নাই। 10% ঋণপত্র পরিমাণ হচ্ছে 2 লক্ষ টাকা। তা আমরা লিখলাম 2 লক্ষ টাকা। সাধারণ শেয়ারের মালিকানা তহবিল আমরা কতে বের করেছি 9 লক্ষ টাকা। তাই 2 লক্ষ টাকাকে 9 লক্ষ দিয়ে ভাগ করলে 0.22 অনুপাত 1, এটা হচ্ছে আমার মূলধন গিয়ারিং অনুপাত। এই ছিল আমার আজকের অঙ্ক। অনুপাত বিশ্লেষণের অঙ্কগুলো খুব একটা কঠিন না। আমরা যদি 12 থেকে 15টি সূত্র খুব ভালো করে শিখতে পারি এবং এটার ব্যবহারটা বের করার সিস্টেমটা জানতে পারি, তাহলে আমাদের জন্য অনুপাত বিশ্লেষণটা খুব সহজ হয়ে যাবে এবং আমরা অল্প সময়ের মধ্যে করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের যে কোনো মতামত, উপদেশ, পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ক্লাসমেট সবাইকে ফেসবুকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন। এতে সবাই উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।